আজকে আমি পদটা পড়াবো, স্পেশালি নাম পদটা আজকে পড়িয়ে দেবো, ঠিক আছে? ক্রিয়াপদটা টাফ আছে, ক্রিয়াপদটা পরের দিনকে পড়াবো, দিলে আমাদের পদটা শেষ হয়ে যাবে। নামপদের মধ্যে মূলত পড়ে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। সকলে আমার থেকে সিলেবাসটা চেয়েছিলে, সিলেবাস আমি স্যারকে দিয়ে দিয়েছি, প্রত্যেকে স্যারের থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, ওখানে ব্যাকরণ থেকে কি কি করতে হবে, কোন কোন চ্যাপ্টার করতে হবে, সবগুলো দিয়ে দিয়েছি, প্রত্যেকটাই আমি আলোচনা করে দেবো। আগামী সপ্তাহে ক্রিয়াপদটা পড়বো, বোধ পরীক্ষণ শেখাবো। তাহলে ক্লাসে ভীষণ বোরিং লাগবে, একঘেয়ে ক্লাস হবে। বোধ পরীক্ষণ থেকে কিভাবে, মানে প্রথম যে 15 নম্বরের প্রশ্ন আসবে, শোনা যাচ্ছে যে একটা আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট হতে চলেছে, তো সেখানে বোধ পরীক্ষণ থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমরা কি বলে আলোচনা করব নেক্সট ক্লাসে। পদটা হয়ে যাক, তারপরে বলে দিচ্ছি। আচ্ছা, এবারে আসি পদ। পদ বলতে আমরা কি বুঝি? পদ বলতে পদ বলতে যেটা হচ্ছে যে, এক কথায় বলবো, কতগুলো শব্দ পরপর বসে, ঠিক আছে? কতগুলো শব্দ পরপর বসছে, সেই শব্দগুলো যখন পরপর বসছে, শব্দগুচ্ছ পরপর বসছে, এবং সেগুলো কি হতে হবে? নাম্বার ওয়ান, অর্থপূর্ণ হতে হবে। সেই অর্থপূর্ণ শব্দগুলোকেই বলা হচ্ছে পদ। সেই অর্থপূর্ণ শব্দগুলোকেই বলা হচ্ছে পদ। অর্থপূর্ণ শব্দগুলোকেই বলা হচ্ছে পদ, এবং সেগুলো যখন বাক্যে ব্যবহার করা হয়, সেগুলো মনের ভাব প্রকাশ করতে পারে এমন ভাবে ব্যবহার করা হয়, তো সেগুলোকে আমরা বলছি এক একটা পদ। এবার এই পদকে কি করা হচ্ছে? দুই ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে? একটাকে আমরা বলছি নামপদ, একটাকে আমরা বলছি ক্রিয়াপদ। নামপদ কোনগুলো? মূলত নামপদ হচ্ছে চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই চারটে ভাগ হচ্ছে নামপদের ক্ষেত্রে, ঠিক আছে? আর ক্রিয়াপদের ক্ষেত্রে আমরা জানি যে পদটা কাজ করা বোঝায়, আমরা সকলেই জানি, সেটাকে বলা হয় ক্রিয়াপদ। এবার বেসিক একটা ব্যাপার রয়েছে যে ক্রিয়াপদ কিভাবে গঠিত হচ্ছে বা নামপদ কিভাবে গঠিত হচ্ছে। মূলত শব্দের যে মূল অংশটা, সেটা শব্দ থেকে আমরা এই নামপদটা পাচ্ছি, অর্থাৎ নামপদ থেকে বিভক্তিটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে শব্দ পড়ে থাকে। আর মূল হচ্ছে, আরেকটা শব্দের মূল হচ্ছে ধাতু। এই ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত করা হয়, সেটাকে আমরা বলে থাকি ক্রিয়াপদ। ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত করা হয়, সেটাকে আমরা বলি ক্রিয়াপদ, যেটাকে আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো চারটে নামপদকে নিয়ে আলোচনা করা। চারটে নামপদ কি কি? ফার্স্ট হচ্ছে বিশেষ্য, তারপরে হচ্ছে বিশেষণ, তারপরে হচ্ছে সর্বনাম, তারপরে হচ্ছে অব্যয়। এবার আমাদের প্রশ্ন কিভাবে দেবে? চারটে ভাগ। আমাদের এইগুলোর শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন তুলে দেবে, একটা বাক্য দেবে, তার নিচে একটা শব্দকে আন্ডারলাইন করে দেবে, দিয়ে বলবে যে এটা কি ধরনের বিশেষণ, বা এটা কি ধরনের সর্বনাম, বা এটা কি ধরনের অব্যয়, ঠিক আছে, বা কি ধরনের বিশেষ্য। এই জাতীয় প্রশ্নটা আমাদেরকে দেওয়া হবে। ফার্স্ট আসছে বিশেষ্য পদে। কি বলছে? আমরা সবাই জানি বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কোনো গুণ, কোনো কাজ, কোনো জাতি, এগুলোর নাম বোঝানো হয়। তাহলে বিশেষ্য পদের দ্বারা
কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো গুণ, কোনো জাতি, কোনো কাজ, এগুলোর নাম বোঝানো হয়। তাহলে কি প্রশ্নে কি আমাদের এইটা থাকবে যে বিশেষ্য পদ কাকে বলে? একদমই থাকবে না। তার কারণ এটা সকলে জানে, এটা মোস্ট ইজি। আচ্ছা, আমাদের পড়তে হবে বিশেষ্য পদের প্রকারভেদগুলো। কিভাবে আমরা পড়ব? নাম্বার 1, সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে কি বোঝানো হয়? যে যেখানে কোনো কিছুর নির্দিষ্ট করে নাম বোঝানো হচ্ছে। ধরা যাক যে কোনো ব্যক্তি, কোনো একজন মানুষ, আমি যদি বলি যে পার্টিকুলার জয়শ্রী বা দেবশ্রী, তো সেক্ষেত্রে পার্টিকুলার কোনো একজনকে নির্দিষ্ট করে তার নামটা বোঝানো হচ্ছে, এক্স ওয়াই জেড, এইভাবে নির্দিষ্ট করে আমি বোঝাচ্ছি, বা এ বা বি বা সি, এইভাবে। কোনো একটা দেশ আমি নির্দিষ্ট করে বলছি ভারতবর্ষ, নির্দিষ্ট করে বলছি আমেরিকা যুক্তরাষ্ট্র, অথবা নির্দিষ্ট করে বলছি ইংল্যান্ড, বা বলছি পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত দেশগুলোর কথা, চীন, পার্টিকুলার নির্দেশ করে আমি যখন বলছি কোনো একটা দেশের নাম, তো সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। কোনো একটা নদী, গঙ্গা, যমুনা, ভাগীরথী, নির্দিষ্ট করে বলছি, তাকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। হিমালয় পর্বতমালা নির্দিষ্ট করে বলছি, দেন সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে ভারতবর্ষ একটা বিশাল দেশ, গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, দেন গঙ্গার নিচে দাগ আর ভারতবর্ষের নিচে দাগ, এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। নেক্সট হলো শ্রেণীবাচক বিশেষ্য। এই শ্রেণীবাচক বিশেষ্যটাকেও কিন্তু আমরা জাতি বলতে বোঝাতে পারি। কিভাবে বোঝাচ্ছি? কোনো একটা ব্যক্তি বা বস্তু, পার্টিকুলার নাম নয়। যদি আমি বলি সমগ্র নদীকে একসঙ্গে বলছি নদী, সমস্ত প্রাণীদের আমি একসঙ্গে বলছি প্রাণী, সমস্ত, ধরো বললাম যে সরীসৃপ, তো সরীসৃপ তো একা সরীসৃপ, কুমিরও সরীসৃপ, কি বলে, সাপও সরীসৃপ, সব সরীসৃপ, ঠিক আছে? তো এদেরকে বলা হচ্ছে সরীসৃপ। টিকটিকি সরীসৃপ, গিরগিটি সরীসৃপ, এইগুলো। তো এই পার্টিকুলার সরীসৃপ বললাম। নদী, গঙ্গা, যমুনা, ভাগীরথী, কাবেরী, গোদাবরী, সবাই নদী। দেশ, এতগুলো দেশের নাম যদি না বলে আমি বলি দেশ। যদি আমি বলছি আফ্রিকা, ইউরোপ, এশিয়া, প্রত্যেকটাই মহাদেশ, দেন আমি বললাম মহাদেশ। তাহলে এই যে পার্টিকুলার নির্দিষ্ট করে বলছি না, একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছি বা একটা শ্রেণীকে বোঝাচ্ছি, তো সেটাকেই বলা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। মানুষ প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ, কোনো একটা মানুষ নয়, সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে, সকলকে বোঝানো হচ্ছে, সমস্ত গাছ, বট, জাম, আম, পার্টিকুলার নয়, গাছ, সকল গাছকে বোঝানো হচ্ছে। তো এগুলো হলো শ্রেণীবাচক বিশেষ্য। নেক্সট, তাহলে প্রথমটা আমি জিজ্ঞেস করি, সংজ্ঞাবাচক বিশেষ্য এবং শ্রেণীবাচক বিশেষ্যর মধ্যে কারোর কোনো জায়গায় সমস্যা আছে কি? নেই তো? পরেরটায় যাই। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, নেক্সট, ভাববাচক বিশেষ্য। মানুষ যখন তার মনের কোনো একটা ভাব প্রকাশ করছে, সেটা ঈর্ষা হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা ক্রোধ হতে পারে, যেমন ক্রোধকে পরিহার করা উচিত, কোনো একটা ভাবকে প্রকাশ করছে, তো যেটাকে আমরা বলে থাকি যে মানুষ ঈর্ষা, হিংসা করছে সে, এগুলো তার মনের ভাব, ভাববাচক বিশেষ্য বলা হয়। আচ্ছা, এবারে আসছে ক্রিয়াবাচক বিশেষ্য, আই মিন কোনো একটা কাজের নাম বোঝানো হচ্ছে। কেউ খুব ভালো খাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি ভোজন, সেই কাজটাকে বলা হয় ভোজন। কেউ ঘুমাচ্ছে, সেই কাজটাকে আমরা বলছি, শোয়াটার কাজের নাম হচ্ছে শয়ন, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে, এই যে কাজের নামটা বোঝাচ্ছে, এটা হলো তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য, এটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। নেক্সট, যেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। একদল পাখি আকাশে উড়ে যাচ্ছে, সেনারা কুচকাওয়াজ করছে, সৈন্যদল কুচকাওয়াজ করছে, জনগণ গণতন্ত্রের ভিত্তি, মানে একটা সেকুলার জায়গা, গণতন্ত্র, যেখানে কিন্তু জনগণ ছাড়া কোনো কিছু হয় না, একটা ডেমোক্রেসি, সেখানে মানুষই হচ্ছে প্রধান। তো অনেক মানুষকে একসাথে আমরা বলি জনগণ, তাই না? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে তাহলে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য।
এই বিষয়গুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। তারপরে তাহলে এগুলো গেল বিশেষ্য পদের মধ্যে গুরুত্বপূর্ণ। কোনো বস্তুর নাম যদি বোঝায়, কলম হতে পারে, যেগুলো কিন্তু বস্তুবাচক, মেটেরিয়াল যেটাকে বলা হয়, বস্তুবাচক বিশেষ্যর মধ্যে পড়ে। তো বিশেষ্য পদটা হচ্ছে খুবই সহজ। বিশেষ্য পদটা হচ্ছে খুবই সহজ, যার এই ভাগগুলো করলে আমার করতে হবে যে সংজ্ঞাবাচক বিশেষ্য কোনটা, কোনটা আমাদের শ্রেণীবাচক, কোনটা জাতিবাচক, কোনটা হচ্ছে কোনটা শ্রেণীবাচক, কোনটা হচ্ছে জাতিবাচক, এইভাবে আমরা করব। আচ্ছা, আর আমাদের এখানে কি কি করতে হবে? আমাদেরকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বিশেষ্য থেকে এইগুলো করলেই হবে মোটামুটি ভাবে। ক্রিয়াবাচক, সংজ্ঞাবাচক, যদি আমি বলি, সাপোজ বললাম যে বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, তাহলে এখানে সেনাদলটা কোন বিশেষ্য পদ হবে? বিজয়ী সেনাদল রাজধানীতে ফিরছে, কি হবে? ম্যাম সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, রাইট। আচ্ছা, আরেকটা আমি যদি বলি যে আমরা প্রত্যেক দিন সকালে আনন্দবাজার পত্রিকা পড়ি, কি হবে? আমরা প্রত্যহ সকালে আনন্দবাজার পত্রিকা পড়ি, এখানে আনন্দবাজার পত্রিকার নিচে দাগ দেওয়া আছে, কি হবে? কি হবে? ওটাই হচ্ছে না? মানে ম্যাম প্রপার নাউন যেটা সেটাই এটা। হ্যাঁ, আনন্দবাজার মানে সংজ্ঞাবাচক বিশেষ্য, রাইট। হ্যাঁ, সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক হলো, বস্তুবাচক হলো, সমষ্টি। আচ্ছা, গুণবাচক যদি আমি বলি, গুণ কারোর কোনো বস্তুর ধর্ম, গুণ, এইগুলো যখন প্রকাশ পাচ্ছে, কারোর হিংসা, কারোর তিক্ততা, কারোর দেশ, যেটাকে আমরা ওই ভাববাচকের মধ্যেও বলতে পারি কিছুটা, তবে হ্যাঁ ওটা মনের ভাবটা বোঝায়, এটা হলো গুণগুলো। যেটা হচ্ছে সৌন্দর্য, তার ক্ষমা, এগুলো তার গুণ, ঠিক আছে, তার মানে পুণ্য, এইগুলো। আরেকটা হচ্ছে যে বিশেষ্য পদে কোনো প্রাণীর বা ব্যক্তি বা বস্তুর যাদের অবস্থাকে বোঝাচ্ছে, মানে সে এখন কোন অবস্থায় আছে। অর্থাৎ যদি আমি বলি শৈশবে সে প্রত্যেক দিন খেলতে যেত, শৈশবে সে প্রত্যেক দিন খেলতে যেত, তাহলে এই যে শৈশব, এই যে শব্দটা, এটা হচ্ছে কোন বিশেষ্য পদ হবে? ভাববাচক, অবস্থাবাচক, অবস্থাবাচক বিশেষ্য পদ, ঠিক আছে, এটা হবে অবস্থাবাচক। শৈশব, কৈশোর, এই শব্দগুলো যখন থাকবে, শৈশব, কৈশোর, তারপরে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, ঠিক আছে, মানে স্বাধীনতা ছাড়া, এমন অবস্থা ছাড়া কে বাঁচতে চায়, স্বাধীনতা, এই শব্দগুলো। তারপর রাত্রি, কোন অবস্থায়? রাত্রি, গভীর রাত্রিতে সে কাল এসেছে, তো রাত্রি, এইটা হচ্ছে কোন অবস্থায়, সেটা হলো অবস্থাবাচক বিশেষ্য। এইগুলো তাহলে এগুলো আমাদের পড়তে হবে। এবারে যদি আমি বলি যে একটা একটা আমি বাক্য বলছি যে আকাশ ছোঁয়া অহংকার আজ মাটিতে লুটিয়ে পড়েছে, আকাশ ছোঁয়া অহংকার আজ মাটিতে লুটিয়ে পড়েছে, তাহলে কোনটা? এটা কোন প্রকার বিশেষ্য? অহংকারটা তো ভাববাচক বিশেষ্য। হ্যাঁ, ঠিক আছে, অহংকার এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য।
যদি বলি যে মানবীর মধ্যে দানবীয় আছে দেবীয় আছে, মানবীর মধ্যে দানবীয় আছে দেবীয় আছে, তাহলে কি হবে? শ্রেণীবাচক বিশেষ্য, মানবী আর দানবী। হ্যাঁ, মানবীর ক্ষেত্রে এটা শ্রেণীবাচক। মানবী আর দানবী দুটোই শ্রেণীবাচক হবে। হ্যাঁ, একদমই ঠিক। আমাদের চরম শত্রু, এটা কি হবে? আমাদের চরম শত্রু, চরমটা, চরমটা তো বিশেষণ। হ্যাঁ, আর শত্রু, শত্রুটা হবে শ্রেণীবাচকই হবে। শ্রেণীবাচক হবে, ঠিক আছে। তাহলে এগুলো গেল। যেমন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, তো রামকৃষ্ণ মিশন আর স্বামী বিবেকানন্দ কি হবে? দুটোই সংজ্ঞাবাচক। দুটোই সংজ্ঞাবাচক। তাহলে মোটামুটি ভাবে আমাদের বিশেষ্য পদটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে এবারে বিশেষণ পদ। ঠিক আছে, বিশেষণ পদ যখন আমরা পড়ব সেটাকে আমরা বলবো যে কোনো কিছুর যখন বিশেষ্যর কোনো দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যাকে বোঝানো হচ্ছে তাকে আমরা বলছি বিশেষণ পদ। ঠিক আছে, এটা চলে গেছে। যাই হোক, বিশেষণ পদ হলো যখন বিশেষ্য পদের দোষ গুণ মানে বিশেষ্য পদটাকে বিশেষিত করছে, তার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলোকে বোঝানো হচ্ছে, তাকে বলা হচ্ছে বিশেষণ পদ। যেমন বিশেষণ পদকে যদি আমরা তার শ্রেণী বিভাগগুলো করি তাহলে কিভাবে করব? ফার্স্টে হচ্ছে বিশেষণ পদের যে শ্রেণী বিভাগটা আমরা প্রথমে করব সেটা প্রকৃতি অনুসার, অর্থাৎ বিশেষ্যর বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। এবার আমার এখানে একটা কোশ্চেন আছে, এই সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা মাথায় রাখতে হবে। সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ এই জায়গাটা কিন্তু একটা তফাৎ হচ্ছে। কি রকম তফাৎ? আচ্ছা, যদি আমি বলি যে বিশেষ্যর বিশেষণ, অর্থাৎ বিশেষ্য পদটাকে এখানে বিশেষিত করা হচ্ছে, কি দিয়ে বিশেষিত করছে না শুভম ভালো ছেলে। তো ছেলেটা কেমন? শুভম এখানে বিশেষ্য পদ, তো সে শুভম কেমন ছেলে না সে হচ্ছে ভালো ছেলে, তো ভালো তাকে এখানে বিশেষ্য পদটাকে এখানে বিশেষিত করা হয়েছে, তো এইটা হচ্ছে এখানে বিশেষণ, অর্থাৎ বিশেষ্য পদটাকে এখানে বিশেষিত করেছে বলে এটা হলো বিশেষ্যর বিশেষণ। নেক্সট হলো সর্বনামের বিশেষণ আসছে, আগে বিশেষণের বিশেষণটা বলে দিই। যদি আমি বলি যে শুভম খুব ভালো ছেলে, একটু আগেই বলেছি যে শুভম ভালো ছেলে, তো ভালোটা ছিল এখানে বিশেষণ, এই বিশেষণকে যদি আবার কতটা ভালো সেটা যদি আমি বিশেষিত করি তাহলে লিখবো যে শুভম খুব ভালো ছেলে। তাহলে খুবটা হলো বিশেষণের বিশেষণ, এই খুব হচ্ছে বিশেষণের বিশেষণ, মানে ভালো তো বিশেষণ তাকে খুব দিয়ে বিশেষিত করছি, তাহলে সেটা হবে বিশেষণের বিশেষণ। ওকে, এবারে আসছি সর্বনামের বিশেষণ, যেটা হচ্ছে এখানে সর্বনাম পদ, যে তুমি সুন্দর। তো তুমি সুন্দর যদি বোঝায় যে তুমি সুন্দর, তুমি বা আমি সুন্দর বা তাহারা সুন্দর, তাহলে তুমি আমি সে তাহারা এগুলো তো সর্বনাম পদ। ঠিক আছে, তো এটাকে যখন বিশেষিত করা হচ্ছে তো সেটাকে আমরা বলছি সর্বনামের বিশেষণ। এবার সর্বনামীয় বিশেষণটা হচ্ছে যখন যে বাক্যের মধ্যে আমরা দেখব আলাদা করে কোনো বিশেষণ নেই, সর্বনাম পদটাই এখানে বিশেষণের ভূমিকা পালন করেছে, তাকে আমরা বলবো সর্বনামীয় বিশেষণ। যেখানে আমরা দেখব সর্বনাম পদটাকে বিশেষিত করছে। যেমন যদি আমি বলি যে বোকা আমি তোমাকে বিশ্বাস করেছিলাম,
বাক্যটা বলছি যে বোকা আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তাহলে এখানে এখানে যেটা মেন বিষয় যে আমি আমি কেমন না বোকা, এই বোকাটা হচ্ছে এখানে এই সরি এখানে এটা হচ্ছে বিশেষণ, আর আমিটা হচ্ছে এখানে সর্বনাম। তাহলে এখানে আমি সর্বনামটাকে বিশেষিত করছে এই বোকা দ্বারা, ঠিক আছে। কিন্তু যদি বাক্যটা এমন থাকে যে যেখানে বিশেষণ পদটা নেই, সর্বনামটাই এখানে বিশেষণের ভূমিকা পালন করেছে, সেটা যেমন আমি বলতে পারি যে কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তাহলে বিষয়গুলো পার্টিকুলার বলা হচ্ছে কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তাহলে কোন কোন বিষয়, বিষয়টাকে এখানে বিশেষিত করা হচ্ছে। আসলে এই কোন কোন শব্দগুলো কিন্তু সর্বনাম পদ, কিন্তু এইখানে কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বিষয়টাকে বিশেষিত করা হচ্ছে। আবার যদি আমি বলি যে ওই আকাশে পাখি দেখা যায়, আকাশটা কোন আকাশ না ওই আকাশ, অর্থাৎ ওই এখানে সর্বনাম, কিন্তু এখানে ওই আকাশ সর্বনামটা এখানে বিশেষণের ভূমিকা পালন করেছে, দেন এটাকে বলা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। এখানে আলাদা করে বিশেষণটা থাকবে না, এখানে সর্বনাম পদটা যেটা বিশেষণের ভূমিকা পালন করবে, সর্বনামটাই এখানে বিশেষণের ভূমিকা পালন করবে, যেটাকে আমরা বলছি সর্বনামীয় বিশেষণ। যেমন যদি বাক্যটা দেওয়া থাকে যে কোন দার্শনিক এই কথা বলেছে, বা যদি দেওয়া থাকে কি সব আজকালকার কাগজে লেখা মাথামুন্ডু কিছুই বুঝতে পারি না, কি আজকালকার কি সব কাগজে লেখা মাথামুন্ডু কিছুই বুঝতে পারি না, তাহলে কি সব কাগজ, কাগজটাকে কি এই শব্দটা দিয়ে বিশেষিত করা হচ্ছে, এখানে সর্বনাম পদটাই বিশেষণের ভূমিকা পালন করছে। তাহলে সবাই কি বুঝতে পেরেছে যে সর্বনামের বিশেষণ কোনটা আর সর্বনামীয় বিশেষণ কোনটা? হ্যাঁ ম্যাম। অবশ্যই দেখে কিন্তু মানে ভালো করে প্রশ্নটাকে দেখবে যে কি বলেছে, যে দুটোই দেওয়া আছে কিনা, সর্বনামটাও দেওয়া আছে আবার বিশেষণটাও দেওয়া আছে, তাহলে সেটা হবে সর্বনামের বিশেষণ। আর যদি বিশেষণটা না দেওয়া থাকে, শুধুমাত্র সর্বনামটা দেওয়া থাকে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সর্বনামের বিশেষণ, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই বিশেষিত করতে হবে, ওই পার্টিকুলার বিষয়টাকে নির্দেশ করে বলছে কিনা দেখতে হবে, তাহলে। এবার নেক্সট হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা হচ্ছে যে কথা আস্তে কথা বল, কথা কিভাবে বলবে না আস্তে কথা বলবে, আস্তে কথা বলবে, কিভাবে কথা বলবে না আস্তে বলবে, ঠিক আছে। ধরা যাক যদি বলি ধীরে ধীরে চলো, মানে চলাটা কিভাবে হবে, ধীরে ধীরে। তারপরে যদি বলি গোপাল কেঁদে কেঁদে বলল, মানে গোপাল কিভাবে বলল, কেঁদে কেঁদে বলল, এই ক্রিয়াটাকে বলার কাজটাকে অর্থাৎ ক্রিয়াপদটাকে বিশেষিত করছে, তো সেটা হচ্ছে ক্রিয়া আচ্ছা বিশেষণ। ম্যাম, হ্যাঁ আস্তে আস্তে কথা বলো লাইনটা কথা আস্তে বলো অ্যাকচুয়ালি হবে না, মানে আস্তে কথা বললে তো এখানে নাউনটাকে মানে বিশেষ্যটাকে এখানে ডিনোট করছে, তো এখানে কথা আস্তে বলো হবে না 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 জিনিসটা না, এত কথা আস্তে বলো এটা কখনো হয় না, আমরা সবাই কি বলি আস্তে কথা বলি, বলি না? না না, তাহলে বলো বলোটা তো এখানে ক্রিয়া, তো ক্রিয়াকে ডিনোট করবে তো আস্তে, তো হ্যাঁ কথা আস্তে বলো, নাহলে তো কথার আগে বসলে তো কথাটাকে ডিনোট করছে, হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কথা কথাটা তো আস্তে বলো, তুমি ঠিকই বলেছো শব্দটা, কিন্তু কথা আস্তে বলো যদি এটা বলি, তাহলে অনেক সময় কি হয় ব্যাপারটা সেন্টেন্সের কনস্ট্রাকশনটা ঠিক হয় না, তো সেই জন্য হ্যাঁ আমরা হ্যাঁ বলি হ্যাঁ। যে আস্তে কথা বলো, এটা বুঝে নিতে হবে। কিন্তু তুমি যেটা বলছো ঠিকই বলছো, কিন্তু এখানে মূল বিষয়টা যে বলাটাকে ক্রিয়া, সেটাকে বিশেষিত করা হয়েছে, আসলে হ্যাঁ কনস্ট্রাকশনের জন্য এই আস্তে কথা বলো শব্দটা আমরা ব্যবহার করি, ঠিক আছে, এমনি ঠিক আছে, কথা আস্তে বলো হবে। যদি বলি যে দাউ দাউ করে আগুন জ্বললো, এই শব্দটা আমরা যদি শুধুমাত্র জ্বললো বলি তাহলে কি হবে?
আগুন জ্বললো, তাই না? তবেই তো ব্যাপারটাকে কিভাবে আগুনটা জ্বলছে, এই যে অবস্থাটা, মানে কিভাবে আগুনটা জ্বলছে, জ্বলাটাকে এখানে নির্দেশ করছে, বিশেষিত করছে, দাউ দাউ করে এই অবস্থা। আবার এটাকে কিন্তু অবস্থাবাচক বিশেষণের মধ্যেও আমরা ফেলতে পারি। এই আস্তে কথা বলাটাকে পারবো না, কিন্তু এই দাউ দাউ করে আগুন জ্বলছে এটাকে পারবো, যে কি অবস্থায় আগুনটা জ্বলছে, এটা অবস্থাবাচক বিশেষণের মধ্যেও পড়বে। আসছি আমি এটা। তাহলে এগুলো হলো ক্রিয়া বিশেষণ। বা পড়ালেখা তাড়াতাড়ি শেষ করো, এগুলোও হবে। তাহলে এগুলো গেল বিশেষণের প্রকৃতি অনুসারে। এবারে আমরা আসছি অর্থ অনুসারে। কিভাবে? এই যে একটু আগে বলছিলাম যে অবস্থাবাচক, অর্থাৎ নিভন্ত আগুন, আগুনটা নিভে গেল। বা যদি আমি বলি এই ক্রিয়া বিশেষণের এগুলো হচ্ছে কতগুলো ভাগ, আসলে এই যে ভাগগুলো, এগুলোকে আমরা, তার মধ্যে এই অবস্থাবাচকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের ভাগ। কিভাবে? না, যদি বলা হয় যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঠিক আছে, কিভাবে বৃষ্টিটা পড়ছে? টাপুর টুপুর। এই যে অবস্থাটাকে নির্দেশ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে অবস্থাবাচক। আর এছাড়া কি হতে পারে? স্থানবাচক হবে। স্থানবাচকের মধ্যে যেমন আমরা বলতে পারি যে হেথায় হোথায় খুঁজে বেড়ায়, কোথায় খুঁজে বেড়াচ্ছে, স্থানবাচক। হেথায় হোথায় খুঁজে বেড়ায়, এটাকে বলতে। যদি বলা হয় কালবাচক, যে স্টেশনে আসা মাত্র ট্রেনটি ছেড়ে দিল, স্টেশনে যাওয়া, এই যে সময়টা, কালবাচক, এগুলো বিশেষণের মধ্যে পড়ে। আচ্ছা, এই আসা মাত্র শব্দটাকে, ঠিক আছে, বিশেষিত করছে, তবে এটা আমরা খুব একটা দেখতে পাই না। আর এগুলো ছাড়া অবস্থাবাচকটা ছেড়ে বলে দিলাম, সংখ্যাবাচক, মাত্রাবাচক, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অর্থ অনুযায়ী। যেমন সংখ্যাবাচক 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, 100 টাকা, 500 টাকা, এইগুলো যে বলছি এগুলো সংখ্যাবাচক বিশেষণের মধ্যে পড়ছে। এবার সংখ্যাবাচকের সঙ্গে এই পূরণবাচক বা ক্রমবাচকের মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। সংখ্যাবাচক 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এগুলো আমরা বলছি, কিন্তু পূরণবাচকে আমরা বলছি ট্রেনের প্রথম কামরা, দ্বিতীয় সারির কামরা, তৃতীয় সারির কামরা। এটা বলতে পারি ক্লাসের প্রথম, মানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, অর্থাৎ প্রথম যে হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, এগুলো হলো পূরণবাচক, ঠিক আছে। যে বিশেষণ পদ বিশেষ্যর ক্রমিক সংখ্যাটাকে নির্দেশ করে, অর্থাৎ পর পর হচ্ছে, বাড়ির বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, পর পর হচ্ছে, যেটাকে আমরা ক্রমবাচক বলতে পারি। যে বিশেষণ পদ কোন ক্রমিক সংখ্যাকে নির্দেশ করে, তাকে আমরা ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ বলবো। তাহলে সংখ্যাবাচক আর ক্রমবাচকের মধ্যে তফাৎটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে বলছে, যদি আমি বলি যে এবারে হচ্ছে মাত্রাবাচক, এই মাত্রাবাচকের আরেকটা নামও হয়, যেটাকে আমরা বলছি পরিমাণ। পরিমাণবাচকটাও আমরা বলতে পারি। যেমন কতটা পরিমাণে রয়েছে, মাত্রা কতটা, অল্প আহার, সে অল্প আহার করে, সে প্রচুর খাদ্যদ্রব্য কিনে এনেছে, এই যে প্রচুর, অল্প, এইগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এই যে সরু রাস্তা, রাস্তাটা খুব সরু, সরু রাস্তা দিয়ে, সরু রাস্তা ধরে গ্রামের ভিতরের পথ, পথটা কেমন সরু, ঠিক আছে, এইগুলো। তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রইল, তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রইল, ঠিক আছে। আজকে উত্তম কুমারের মৃত্যুদিন, তাহলে আমরা বলতেই পারি যে মহানায়ক উত্তম কুমারের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রইল, মানে অনেকটা শ্রদ্ধা রইল।
তো এই যে বিষয়টা, এইগুলো কিন্তু মাত্রাবাচক বা পরিমাণবাচককে নির্দেশ করছে। তাহলে অবস্থাবাচক, সংখ্যাবাচক, মাত্রাবাচক, পূরণবাচক আর সর্বনামীয় বিশেষণ, এগুলো তো বলে দিলাম সবগুলো। বাদ গেল কোনটা? উপাদানবাচকটা বলেছি। উপাদানটা হচ্ছে যখন বিশেষ্যর কোনো উপাদান বিশেষণ পদ রূপে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি দোকান থেকে রেশমি শাড়ি কিনে এনেছি, শাড়িটা কেমন? রেশমি, উপাদানবাচক। দোকান থেকে রেশমি শাড়ি কিনে এনেছি, উপাদানবাচক। কোনো বিশেষ্য পদ, কোনো বিশেষ্যর কোনো উপাদান যদি বিশেষণ রূপে ব্যবহার করা হয় তাহলে তাকে আমরা বলবো উপাদানবাচক বিশেষণ। যেমন যদি বলি আমি খাগের কলমে লিখতে ভালোবাসি, বা এটা যদি বলা যায় যে অন্নদাস শঙ্কর রায় খাগের কলমে লিখতেন, এইটা বললাম, ঠিক আছে? তাহলে অবস্থাবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, উপাদানবাচক, পূরণবাচক বা ক্রমবাচক, যেগুলোকেই বলি না কেন। আরেকটা আমরা বলতে পারি গুণবাচক। পরিস্থিতি এখন অনুকূলে, পরিস্থিতিটা কেমন? অনুকূল পরিস্থিতি, ঠিক আছে? বা যদি আমি বলা যায় যে ব্যক্তি খুব অমায়িক, অমায়িক ব্যক্তি, তাই না? ব্যক্তি অমায়িক। এইগুলো হচ্ছে ওই গুণবাচক বিশেষ্য পদের মধ্যে বোঝায়, কোনো কিছুর গুণ বুঝিয়েছে। যে বিশেষণ বিশেষ্যর গুণটাকে প্রকাশ করে তাকে আমরা বলছি গুণবাচক। পরিস্থিতি অনুকূলে ওটা কোন কি বিশেষণ বললেন? গুণবাচকের মধ্যেই পড়বে এটা, অনুকূল পরিস্থিতি। ওটা অবস্থাবাচক হবে না ওটা? না, সবসময় যে অবস্থাবাচক হবে এমনটা নয়। এটা মানে একটা পজিটিভ সেন্সে বোঝানো হয়েছে, ওই জন্য এটা অনুকূল পরিস্থিতি, ওই জন্য এটা কি বলবো গুণবাচকের মধ্যে পড়বে। অবস্থাবাচকও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটা হচ্ছে একটা পজিটিভ সেন্সে বলা, ইতিবাচক দিক থেকে বলা হয়েছে বলে এটা গুণবাচকের মধ্যে পড়ছে। গুণ মানে সকলের সবসময় গুণটাকেই বোঝাচ্ছে এমনটা নয়। যেমন বদরাগী মানুষ, তাহলে কি আমি বলবো তার কোনো গুণ নেই? বদরাগী মানুষ, ঠিক আছে? মানুষটা কেমন? বদরাগী, খুব মেজাজি। রেশমি শাড়ি, ঢাকাই শাড়ি, কাশ্মীরি শাল, এইগুলো এগুলো উপাদানের মধ্যে পড়ছে। জাপানি খেলনা। এবারে আসবো গঠন অনুসারে বিশেষণের ভাগ। গঠন অনুসারে কোনগুলো? যেমন হচ্ছে একপদী বিশেষণ। একপদী বিশেষণটা কেমন? একপদী বিশেষণটা হচ্ছে, একপদী মানে যেখানে একটা মাত্র পদ রয়েছে, বিশেষণ হিসাবে যেখানে একটা পদ ব্যবহার করা হয়েছে তাকে আমরা বলবো একপদী বিশেষণ। যদি বলি যেমন ভদ্র ব্যক্তি, তাহলে তোমরা বলবে তাহলে কি এটাকে শুধু একপদী বিশেষণ বলবো? এটাকে বিশেষ্যর বিশেষণ কি বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি তো। একদম। তাহলে অবশ্যই বিশেষ্যর বিশেষণও বলতে পারি। কালো ছেলে বিশেষ্যর বিশেষণও আমরা বলতে পারি। তাহলে একপদী বিশেষণও বলতে পারি, যেহেতু এখানে একটা করে পদ রয়েছে ওই জন্য একটা পদ বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, তাই এটাকে আমরা বলছি একপদী বিশেষণ। আবার বহুপদী বিশেষণ রয়েছে, যেখানে অনেকগুলো পদ বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, যাকে বহুপদময় বিশেষণ বলা যেতে পারে। যেমন যদি আমি বলি যে এই বহুপদময় আর বাক্যাশ্রয়, বাক্যাশ্রয় মানে টোটাল একটা বাক্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে, একটু আলাদা তো অবশ্যই আছে। বাক্যাশ্রয় আর বহুপদী যেটাকে বলি চির উন্নতশীল, দুটো এখানে পদ রয়েছে। চির উন্নত একটা করে পদ। বিশেষণের বিশেষণও তো হতে পারে এটা। কোনটা? বহুপদী। বহুপদী হলে তো বিশেষণের বিশেষণও তো হতে পারে। বিশেষণের বিশেষণও হতে পারে, কিন্তু এক্সাক্ট বহুপদীই হবে, তার কারণে এখানে দুটো করে পদ রয়েছে। চির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, মানে এগুলো বিশেষণের বিশেষণগুলো হচ্ছে বহুপদী। হবে। রক্তচোষা, আগুন রঙা, ঠিক আছে? এইগুলো
আসলে সবগুলো বিশেষণের বিশেষণ হবে না, তার কারণ প্রথমটা দেখেছো উন্নত, শীতটা কেমন উন্নত, এটা তুমি ঠিক বলেছো, এটা হবে। কিন্তু বলো তো আগুন রঙার ক্ষেত্রে কি করে হবে? মেঘটার ক্ষেত্রে তো কোনো রং দেয়নি, তাই না? আগুন রঙা, তাহলে পুরোটাকে একসাথে। আগুন রঙাটা এখানে একটা ওয়ার্ড বোঝাচ্ছে, আগুন রঙাটা। হ্যাঁ, কিন্তু এখানে একটা ওয়ার্ড নয়, এটা আগুন এক ছোট্ট একটা ড্যাশ দিয়ে আমরা এটাকে ব্যবহার করি, সেই জন্য এটাকে কিন্তু আমরা। আগুন, কিন্তু এটা কেন এক পদে হবে না? মানে আগুন রঙা বলতে তো আগুন বা রং যে কোনো একটা ওয়ার্ড যদি সরিয়ে নেওয়া হয় তাহলে তো ব্যাপারটার মিনিংটাই আর হচ্ছে না। তাই মিনিংটাই। আগুন রঙা এখানে একসাথেই উচ্চারণ করতে হচ্ছে। হুম, অনেক ক্ষেত্রে এই যে রক্ত চোষা, এটাও কিন্তু কিন্তু রক্ত, হ্যাঁ, এটাও সেম। হ্যাঁ, চোষা একটা আলাদা, ঠিক আছে? এই সেন্সে এটাকে ব্যবহার করা হচ্ছে, সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না সব জিনিসে। যেমন আরেকটা আমি বলছি, বানের জলে ভেসে আসা লোক, বানের জলে ভেসে আসা লোক, লোকটি কি করছে? বানের জলে ভেসে আসা লোক, লোক বানের জলে ভেসে আসছে, এতগুলো ওয়ার্ড রয়েছে। যদি আমি শুধু বলি ভেসে আসা বা বানের জল, এখানে কোনোটা হবে কি? পুরোটা থাকবে, তবেই সেই বানের জলে ভেসে আসা পুরোটাই এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, সেই হ্যাঁ, জন্য। হ্যাঁ, নাহলে এখানে তো আলাদাভাবে কোনোটাই নাহলে বিশেষণ হচ্ছে না। ওই জন্যই এটা বহুপদী বিশেষণ। আবার বাক্যাশ্রয়ীতে দেখো, যদি আমি বলি যে বিধ্বস্ত মানুষটিকে দেখে খুব তার কষ্ট হলো, তাহলে বিধ্বস্ত মানুষটিকে দেখে যত না তোমার মানে মনে যতটা একটা কষ্ট হবে, যদি বলি বহুদিন পরে ঘরে ফিরে আসা ক্লান্ত বিধ্বস্ত, এই যে ক্লান্ত বিধ্বস্ত, এই পুরো সব বাক্যটা যখন থাকছে, অর্থাৎ বাক্যাশ্রয়ী বিশেষণ, পুরোটা দেখে কিন্তু তার প্রতি আমাদের একটা মানবিক ভাবে আমরা বেশি সহৃদয় হয়ে পড়ি, তাই না? অর্থাৎ মিনিংটা আরো বেশি আমাদের কাছে অ্যাকসেপ্টেড হবে। সেই জন্য বহুদিন পরে, অনেক দিন পরে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, সেই ধরনের বিধ্বস্ত মানুষটাকে দেখে খুব কষ্ট। বোঝাতে পেরেছি কেন এগুলো বাক্যাশ্রয়ী বিশেষণ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এই যে কাজের ভিতর ডুবে যাওয়া মানুষ, কাজের ভিতর ডুবে যাওয়া, পুরোটা না হলে বাক্যাশ্রয়, বাক্যটাকে মানে আর কি দাঁড়াচ্ছেই না। মানুষ তিনি কি ধরনের মানুষ, এই পুরো শব্দটাই কাজের ভিতর ডুবে যাওয়া, এই পুরোটাই এখানে বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে, দিয়ে তবেই এটা বাক্যাশ্রয়ী বিশেষণ হচ্ছে। এগুলো বারবার পড়তে হবে, তবেই হবে প্র্যাকটিস। আচ্ছা, একটা একটা বলো একটা বলো। কথা বলবো। ওই ওই কাজের ভিতরে ওইটা একটু দেখান। ওই তো, হ্যাঁ। বলছি কাজের ভিতরে ডুবে যাওয়া মানুষ তিনি, আমি অন্য অর্থে বলছি এটা, যে হ্যাঁ, ওটা আপনি বলেছিলেন না যে সর্বনামীয় বিশেষণ, এখানে তিনিটা মানে এখানে কি কোনো কোনো লাইনের মধ্যে কোথাও সর্বনামীয় বিশেষণ কি হচ্ছে? না সেটা হচ্ছে না, তুমি তিনি যেটা বলেছো তিনি অবধি ঠিক আছে, কিন্তু এখানে তিনিটাকে বিশেষিত করছে না, তিনির জায়গায় এখানে মানুষকে বেশি, মানে মানুষটা তার আগে অলরেডি রয়েছে, এবং যেটা বিশেষ্য পদটাকেই আচ্ছা, বেশি আচ্ছা, জোর দিয়ে বিশেষিত করছে, সেই জন্য মানে আচ্ছা। তিনিটাকে এখানে বিশেষিত করার আগেই বিশেষ্য পদটা চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি এখানে মানুষটা না থাকতো তাহলে তুমি সেটা বলতে পারো। আচ্ছা, হ্যাঁ, 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 ঠিক। তো এটা হলো বিশেষণটা। আর ধন্যাত্মক বিশেষণ যেমন টনটনে জ্ঞান, জ্ঞানটা কেমন, তার কনকনে বাতাস। আর শব্দ দ্বৈতাশ্রয়ী, শব্দ দ্বৈত আর ধন্যাত্মকের মধ্যে তফাৎ যেটা, শব্দ দ্বৈততে একই শব্দ দুবার বসছে কিন্তু শব্দটির অর্থ থাকে, বড় বড় কথা, ঠিক আছে? দুটো শব্দ একই শব্দ পাশাপাশি বসছে এবং তার অর্থ আছে, কিন্তু ধন্যাত্মকে ধ্বনিটা ব্যবহার করা হচ্ছে, টনটনি কনকন, এবং তার অর্থটা নেই, ঠিক আছে? এখানে এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। গনগনে আঁচ, ফুরফুরে বাতাস বইছে, কুচকুচে কালো একটা বিড়াল আছে, তবে হ্যাঁ কুচকুচে কালো, এটা আবার অন্য সেন্সে দেখতে গেলে এটা বিড়াল বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ। বিশেষণ। এক্স্যাক্টলি। ঝিরঝিরে হাওয়া বইছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এগুলো ধন্যাত্মক বিশেষণের মধ্যে পড়ছে। আবার বৃষ্টির অবস্থা দেখলে ওটা অবস্থাবাচক বিশেষণের মধ্যেও পড়বে, তাই না? হ্যাঁ ম্যাম।
এগুলো হলো বিশেষণের ভাগ। আচ্ছা, এর সঙ্গে আমি দুটো বিশেষণ যোগ করব, যার মধ্যে একটা হচ্ছে কৃদন্ত বিশেষণ। খুব একটা আসে না, কিন্তু করে রাখতে হবে। কৃদন্ত বিশেষণ কৃত প্রত্যয় থেকে এসেছে। অর্থাৎ কৃদন্ত শব্দটা কি? সাধারণত ধাতু যে প্রত্যয়টা রয়েছে সেখান থেকে যখন কোনো শব্দ গঠিত হয় সেটাকে আমরা কৃদন্ত শব্দ বলি। অবশ্যই এখানে শর্ত হচ্ছে ধাতু থেকে শব্দটাকে গঠিত হতে হবে, ধাতু থেকে শব্দটা গঠিত হতে হবে। যেমন যদি আমি বলি ছেলেটির চেহারা বাড়ন্ত চেহারা, ছেলেটির বাড়ন্ত চেহারা মানে বার অন্ত, ঠিক আছে, বাড়ন্ত, এই যে ধাতুটা থেকে এসেছে, ওই জন্য এটা কৃদন্ত শব্দ। অর্থাৎ কৃত প্রত্যয় যোগে শব্দটা তৈরি হয়েছে। কৃত প্রত্যয় যোগে যদি শব্দ তৈরি হয় এবং সেটা বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো কৃদন্ত বিশেষণ। যদি আমি বলি চলমান, জীবনটা চলমান, চলমান চল, চল ধাতু থেকে এসছে, হ্যাঁ, প্লাস এটাকে যদি আমি এটাকে ভাঙি মানে প্রত্যয় করি, দেন চলটা মূল ধাতু আর এটার হবে সানজ, ধাতু থাকলে সানজ হয়। আবার এই মান থাকলে যদি এটা শব্দ হতো তাহলে এখানে মতুক হতো। আসবো যখন প্রত্যয় পড়াবো বলে দেবো। চল প্লাস সানজ, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমরা ধাতুটা চল ধাতু থেকে এসেছে সেই জন্য এটাকে আমরা বলে থাকছি চল ধাতু থেকে এসছে বলে এটাকে আমরা বলছি এটা কৃদন্ত বিশেষণ, ঠিক আছে। চলমান জীবন, জীবনটা কেমন চলমান। আরেকটা হলো তদ্ধিতান্ত বিশেষণ, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দ মানে শব্দ প্রত্যয় থেকে যেটা নিষ্পন্ন হচ্ছে সেটা যদি বিশেষণ রূপে ব্যবহার করা হয় সেটাকে, যেমন আমি যদি বলি গ্রামের পথে মেঠো সুর বাজছে, তো মেঠোটা হলো একটা শব্দ, ঠিক আছে, তদ্ধিত শব্দের আরেকটা নাম হচ্ছে তদ্ধিত। তদ্ধিত এই জায়গাগুলো। তাহলে এগুলো গেল আমাদের বিশেষণ পদ। আচ্ছা, সর্বনামটা কি বলে দেবো আজকে? বলে দিই সহজ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বলে দিন বলে দিন। অব্যয়টা নেক্সট দিনকে বলে দেবো, ওটা কঠিন আছে। সর্বনামটা একদম সহজ আছে, বলে দিই সর্বনাম। আচ্ছা। আরে পেজটা খুব ঝামেলা করছে তো। দেখো কি বলছে, সর্বনামের ভাগগুলো আমরা জানি বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। সবাই জানি যে বারবার যদি আমি রহিম বিদ্যালয়ে যায়, রাম বিদ্যালয়ে যায়, এগুলো না ব্যবহার করে যদি বলি সে বিদ্যালয়ে যায়, তাহারা বিকেল বেলায় খেলে, এই শব্দগুলো যদি বলি যে সে, তাহারা, তুমি, আমি, আমরা, তোমরা, এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা সর্বনাম পদ বলে থাকি। ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলবো? ভাগগুলো ব্যক্তিবাচক অলমোস্ট টোটাল 9টা ভাগ আমরা আলোচনা করব। এখানে 9টা আলোচনা করব, 8টা দিয়েছি আমি, এখানে 9টা, অলমোস্ট টোটাল 9টা। তাহলে এক ফার্স্ট হচ্ছে ব্যক্তিবাচক, তুমি কোথায় যাবে বা তুমি কি করো, আমরা বাড়ি যাচ্ছি। তো এখানে এই যে তুমি কি করো, আমরা বাড়ি যাচ্ছি, এইগুলো অর্থাৎ কি না ব্যক্তিবাচক সর্বনাম, যে সর্বনাম কোনো ব্যক্তিকে নির্দেশ করে, যে সর্বনাম পদ ব্যক্তিকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিকে নির্দেশ করে। আচ্ছা, নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনামে কি হবে? নির্দেশক সর্বনামে হচ্ছে যে একটা কোনো সর্বনাম পদকে যাকে নির্দেশ করে বোঝানো হচ্ছে, নির্দেশ করে,
তোমাদের যে পদের যে নোটটা দিয়েছি না, ওই নোটটার তোমাদের একটু ওয়েট করো, আমি রাত্রের দিকে দিয়ে দিচ্ছি স্যারকে আরেকটা নোটস। তো ওইটা তোমরা প্রিন্ট করবে, ঠিক আছে? যেটা দিয়েছি আজ মানে একটু আগে যেটা দিয়েছি ওটা প্রিন্ট করবে। তো ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে তিনটে রয়েছে, আমরা জানি উত্তম পুরুষে আমি, মধ্যম পুরুষে হচ্ছে তুমি, আর প্রথম পুরুষে হচ্ছে সে তাহার। তাহলে এইগুলো সবই কিন্তু ব্যক্তিবাচকের মধ্যেই পড়বে, ব্যক্তিকে নির্দেশ করেছে। নির্দেশকের মধ্যে যা কোনো নির্দিষ্ট করে কোনো কাউকে বোঝাচ্ছে, ব্যক্তি বা বস্তুকে যে সর্বনাম দ্বারা নির্দেশ করা হয়। ব্যক্তি বা বস্তু কিভাবে আমি বলতে পারি, যেমন এই নির্দেশক সর্বনাম যদি আমি বলি এই বইটা আমার নয়, এই দেশ আমার, এই দেশ আমার, এই শুনতে পাচ্ছ, এই বইটা আমার নয়, ঠিক আছে? এই নির্দেশককে আবার তাহলে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে, একে দুই ভাগে ভাগ করা যায়, একটা সামীপ্যবাচক, একটা হচ্ছে দূরত্ববাচক। সামীপ্যবাচক সর্বনাম, এই দেশ আমার, এইগুলি আমার, ঠিক আছে, কোনো নিকটস্থ ব্যক্তি বা বস্তুকে বোঝানো। আর যদি আমি বলি দূরত্ববাচক, দূর থেকে, যদি আমি বলি যে ওই গাছটি দেখতে পাচ্ছ, তাহলে দূরের কোনো কিছু রয়েছে, তাহলে দূরে, বা ওদেরকে ডাকো তো, ঠিক আছে, নির্দেশ করে বলছি ওদেরকে ডাকো তো, এইগুলো যে সর্বনামের দ্বারা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে আমরা নির্দেশক সর্বনাম বলছি। তাহলে নির্দেশককে দুই ভাগে ভাগ করা যায়। নেক্সট হলো অনির্দেশক, যাকে নির্দেশ করে বোঝানো হচ্ছে না, যাকে নির্দেশ করে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে যাকে বোঝাতে পারছি না। যেমন কেউ উত্তর দিল না, ক্লাসে প্রশ্ন করা হলো কেউ, তাহলে কেউ উত্তর দিল না, বোঝাই যাচ্ছে না। অনির্দেশকের ক্ষেত্রে যখন যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছুকে নির্দেশ করে বোঝানো যায় না, নির্দিষ্ট করে বোঝানো যায় না, কেউ, যে কেউ, যে কেউ একজন খাতাটা দিয়ে যাও, মানে নির্দিষ্ট করে আমি বলছি না, যে কোনো কাউকে একজনকে বলছি, এগুলোকে আমরা বলছি অনির্দেশক সর্বনাম। নেক্সট হলো প্রশ্নবাচক, প্রশ্ন করছি কে এই কাজ করেছে, প্রশ্ন আছে কে, কে এই কাজ করেছে, তুমি কখন এলে। যে সর্বনাম পদের দ্বারা, যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু মানে প্রশ্নটাকে সূচিত করছে, কোনো কিছু জানার ইচ্ছেটাকে সূচিত করছে, কে, কার, কোনটি, কাকে, কখন, এইগুলো। আত্মবাচক সর্বনাম, আত্মবাচক কাকে বলবো, যে সর্বনামে কারোর সাহায্য নেওয়ার ভাবটা প্রকাশ পেয়েছে, মানে কেউ নিজে করেছে কাজটা, মহিম এই কাজটা নিজেই করেছে, রাজা নিজেই রথ থেকে নেমে এলেন, বা রাজা স্বয়ং আজ রাতে আসবেন। আমরা যে রাজা নাটকের যে দৃশ্য মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে হয়েছে। আপনি আচরি ধর্ম পরের শিখাও, আপনি আচরি ধর্ম মানে নিজের ধর্ম নিজে পালন কর, নিজের কাজটা নিজে কর, যখন এটা আমি সেলফ, ইংরেজিতে যে সেলফ বিষয়টা থাকে সেটাতেই আত্মবাচক, অর্থাৎ যেখানে কারোর সাহায্য না নিয়ে নিজেই নিজের কাজ করা বোঝায়, নিজেই নিজের কাজ করাকে বোঝায় যে সর্বনামের দ্বারা। সমষ্টিবাচক, এক দল মানে উভয় পক্ষ বিষয়টা মেনে নিল, দল মানে অনেকজন একসঙ্গে রয়েছে,
সমষ্টিবাচকের মধ্যে তাহলে অনেক জনের কথা বলা হচ্ছে, তাই তো? সেটা হলো সমষ্টিবাচক। অনেকে মিলে কাজটা যৌথভাবে মেনে নিল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যৌথভাবে। সাপেক্ষ সূচক সর্বনাম। সাপেক্ষবাচক, সে অল্পে সন্তুষ্ট, সে আনন্দে থাকে। অর্থাৎ এখানে একটা যে বসাও, যে, সে, যাহারা, তাহারা, এগুলোকে আমরা বলছি সাপেক্ষ সূচক। মানে কোনো একটা সর্বনাম নয়, এখানে একটা সর্বনাম অপর সর্বনামের উপর নির্ভরশীল থাকতে হবে। যদি আমি বলি যে যা ভেবেছিলাম তা হলো না, যা ভেবেছিলাম তা হলো না, তাহলে একটা সর্বনাম বসালে এখানে হবে না। যা, তা, যে, সে, তারপরে হচ্ছে যা, তা, যে, সে, তারপরে হচ্ছে যিনি, তিনি, যাহা, তাহা, এইগুলো দুটো সর্বনামই একসঙ্গে বসবে। যাহা 52 তাহাই 53, এটাকে বলা হয়। যদিও এই বাক্যটা আবার এখানে আসবে না, এটা অব্যয়ের মধ্যে পড়বে। এখানে যেটা হবে যে জোর যার মুলুকতা, জোর যার মুলুকতা, এটাকে আমরা বলবো যে সাপেক্ষ সূচক সর্বনাম। আর পারস্পরিক, সকলে মিলে বিষয়টা পারস্পরিক, মানে পরস্পর ঝগড়া করো, ঠিক আছে, সকলে বিষয়টা মিটিয়ে নাও, এগুলোকে আমরা বলছি পারস্পরিক। পরস্পর অর্থে ব্যবহার করা হয়। পারস্পরিক সম্বন্ধে এটাকে আরেকটা নামে বোঝানো হয়, পারস্পরিকটাকে, যেটাকে আমরা বলি ব্যতিহারিক সর্বনাম। যেভাবে বলতে পারি যে যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্পর্ককে বোঝায়। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, মানে প্রত্যেকে নিজের নিজের কাজটা করছে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এই নিজ নিজ শব্দটা পারস্পরিক সর্বনাম বা ব্যতিহারিক সর্বনাম। পরস্পর বিবাদে রত হলো, এইগুলো, এটাকে বলা হচ্ছে পারস্পরিক সর্বনাম। পরস্পর ঝগড়া করো না। এটা হলো পারস্পরিক সর্বনাম পদ, পরস্পর ঝগড়া করো না, ঠিক আছে। এই তাহলে আত্মবাচক, ব্যক্তিবাচক, নির্দেশক। আচ্ছা, সাকল্যবাচকটা বলেছি। সাকল্যবাচক, সাকল্যবাচক হচ্ছে যেখানে সমষ্টিকে বোঝানো হয়। এই যে সমষ্টিবাচক বললাম না, এটাকে সাকল্যবাচকও বলা। অনেকে মিলে কাজটা সম্পন্ন করছে, উভয় পক্ষই বিষয়টা মেনে নিল, ঠিক আছে। বা যদি ধরো বলি যে সব শেয়ালের একরা, সবাই লিখেছে, এইটা সকলে, সবাই, সবাই, উভয়, এরা, এগুলো হলো সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম। আর সাপেক্ষ সূচকটা বলেছি, সাপেক্ষ, হ্যাঁ। সংযোগবাচকটা দেখো, সংযোগবাচক যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংযোগ রক্ষা করে। কিভাবে? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংযোগ রক্ষা করে। যদি বলি যে এমন ছেলে কোথায় পাবো যে কথায় বড় নয় কাজে বড়, এমন ছেলে কোথায় পাবো, কমা, যে কথায় বড় নয় কাজে বড়, ঠিক আছে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংযোগ রক্ষা করছে। যদি বলি এমন ছাত্র নেই যাকে পাঠক মশাই, যাকে মাস্টার মশাই বকেন, এমন ছাত্র নেই, কমা, যাকে মাস্টার মশাই বকেন, তাহলে অনেকগুলো ছাত্রের মধ্যে সংযোগ রক্ষা করছে। যাকে শব্দটা হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আরেকটা যেটা বললাম সেটা হলো সংযোগ, সংযোগবাচক সর্বনাম।
এমন ছাত্র নেই, কমা, যাকে মাস্টার মশাই বকেন। এক্ষেত্রে যাকে, এটা হলো সংযোগবাচক সর্বনাম। হলো তাহলে এগুলো এই অবধি আজকে হলো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো সর্বনাম পদটা নিয়ে।